আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। উত্তাল পাকিস্তানের বেলুচিস্তান, পুলিশ সহ নিহত ১২৫। যে কোনো হামলার জবাবে তেল আবিবের হৃৎপিণ্ডে হামলা হবে, চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের। গাজায় ইসরায়েলের হামলায় একদিনে ৩২ জন নিহত। উত্তেজনার মধ্যেই চীন রাশিয়ার সাথে ইরানের নৌ মহড়ার ঘোষণা। ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন গেয়েছেন মোদি, গোপন তথ্য ভাসে বিশ্বজুড়ে তোলপাড়। গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনের রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পাকিস্তানের বেশ কয়েকটি জেলায় শনিবার ৩১ জানুয়ারি ব্যাপক হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দেশটির অন্তত ১৮ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। পরবর্তীতে বেলুচিস্তানে অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে অন্তত ৯২ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাক বাহিনী। এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, ভারত সমর্থিত সন্ত্রাসীরা ৩১ জানুয়ারি একাধিক হামলা চালিয়েছে। তারা বেসামরিকদের লক্ষ্য করে কুয়েটা, মাস্তুং, নুশকি, ডালবান্দিন, খারান, পাঞ্জোর, গোয়াদার এবং পানশিতে হামলা চালায়। হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। এরপরই নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে তীব্র অভিযান শুরু করে। এতে ৯২ জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে। তবে অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য শহীদ হয়েছেন বলে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে। এ নিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান প্রায় সম্পন্ন। নাকভি বলেন, এসব হামলার পরিকল্পনা ভারত থেকে করা হয়েছে। তিনি সন্ত্রাসীদের উদ্দেশ্য এবং তাদের প্রধানদের নিঃশেষ করে দেওয়ার অঙ্গীকার করেছেন। যে কোনো হামলার জবাবে তেল আবিবের হৃৎপিণ্ডে হামলা হবে, চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার হুমকির মুখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর যে কোনো ধরনের হামলা চালানো হলে তার পাল্টা জবাব সরাসরি তেল আবিবের হৃৎপিণ্ডে গিয়ে আঘাত হানবে। এক বিবৃতিতে শামখানি জানান, ইরান সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ব্যবস্থা নিতে প্রস্তুত। তিনি হুঁশিয়ারি দেন, ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা এমন পর্যায়ে রয়েছে যা শত্রুর মূল কেন্দ্রগুলোকে মুহূর্তেই গুড়িয়ে দিতে সক্ষম। একই সুরে সুর মিলিয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, মার্কিন সামরিক উপস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে। তিনি সতর্ক দেন, ওয়াশিংটন যদি কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করে তবে এর চড়া মাশালু শুধু তাদের নিজেদের নয় বরং পুরো অঞ্চল এবং ইসরায়েলকেও দিতে হবে। বর্তমানে ইরানি সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। উল্লেখ করে তিনি বলেন, ইরানের পারমাণবিক প্রযুক্তি কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তেহরানের পক্ষ থেকে আলোচনার একটি প্রচ্ছন্ন ইঙ্গিতও পাওয়া গেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, নিষেধাজ্ঞার বোঝা সরিয়ে নেওয়া হলে তারা একটি টেকসই চুক্তির বিষয়ে ওয়াশিংটনের সাথে আলোচনায় বসতে আগ্রহী। তবে তিনি স্পষ্ট করেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক মিসাইল প্রকল্প নিয়ে কোনো প্রকার দরকষাকষি বা আপোস করা হবে না। গাজায় ইসরায়েলের হামলায় একদিনে ৩২ জন নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ৩২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি ভোর থেকে দখলদার সেনারা গাজার বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে। এর আগে গতকাল রাতেও হামলা হয়। শুধুমাত্র আজ ভোর থেকে রাত পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ ফিলিস্তিনি। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য জানিয়েছে। দখলদারদের সেনাবাহিনী দাবি করেছে, গতকাল রাফাতে হামাসের ৮ যোদ্ধা অস্ত্র নিয়ে সুড়ঙ্গ থেকে বের হয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
এর জবাবে আজকে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সিভিল ডিফেন্স এজেন্সি এর আগের আপডেটে ২৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। এরপর সংখ্যাটি ৩২-এ উন্নীত করে তারা। গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় আজ সকালে গাজা পুলিশের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ওই হামলায় মৃতের সংখ্যা বাড়ার পর মোট মৃতের সংখ্যা বাড়ে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে পুলিশের সদর দপ্তরে হামলায় ১৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে পুলিশ কর্মকর্তা ও বন্দী উভয় আছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পুলিশ সদর দপ্তরে হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বাকি নিহতরা বেসামরিক লোকজন। নিহতদের মধ্যে একজন কর্নেল, ২ জন মেজর এবং ২ জন লেফটেন্যান্ট সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন পুলিশ কর্মকর্তা। উত্তেজনার মধ্যেই চীন রাশিয়ার সাথে ইরানের নৌ মহড়ার ঘোষণা। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে চীন এবং রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালানোর পরিকল্পনা করছে ইরান। মেরিটাইম সিকিউরিটি বেল্ট নামক এই মহড়ার ৮ম আসরটি আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আনাদোলু খবরটি নিশ্চিত করেছে। এই বিশেষ সামরিক মহড়ায় ইরানের নিয়মিত নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির নৌ ইউনিটের পাশাপাশি চীন ও রাশিয়ার নৌবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেবেন। ২০১৯ সালে ইরানের উদ্যোগে শুরু হওয়া এই যৌথ মহড়াটি এবার ৮ম বছরে পা দিচ্ছে। মূলত পারস্য উপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন এবং কৌশলগত সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এই ৩ দেশ একত্রিত হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে মহড়াটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে একটি বিশাল নৌবহর পাঠানোর হুঁশিয়ারি দিয়ে তেহরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছিলেন। এর জবাবে ইরান স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো মার্কিন হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। একই সঙ্গে তারা এটিও স্পষ্ট করেছেন যে কেবল ন্যায্য ও চাপমুক্ত পরিবেশেই তারা আলোচনায় বসতে আগ্রহী। ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন গেয়েছেন মোদি। গোপন তথ্য ফাঁসে বিশ্বজুড়ে তোলপাড়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কিত বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে। এসব নথিতে উঠে এসেছে একাধিক আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তির নাম। প্রকাশিত নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম থাকায় বিষয়টি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক রাজনীতি। বিবিসির তথ্যমতে প্রকাশিত নথির মধ্যে রয়েছে প্রায় ৩০ লাখ পাতা দলিল, ১,৮০,০০০ ছবি এবং প্রায় ২,০০০ ভিডিও। এসব নথির কয়েকটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উঠে এসেছে বলে উল্লেখ করা হয়েছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, যেসব ইমেল নথিতে মোদির নাম রয়েছে সেখানে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের প্রসঙ্গ উল্লেখ আছে। ওই সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে মোদি অ্যাপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন বলে ইমেলে দাবি করা হয়েছে। নথিতে উল্লেখ অনুযায়ী অ্যাপস্টেইন নিজেই ওই ইমেলে লিখেছেন যে তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন এবং এতে ট্রাম্প সন্তুষ্ট হবেন বলে জানান। তার পরামর্শেই মোদি ২০১৭ সালে ইসরায়েলে যান বলে দাবি করা হয়েছে। ইমেলে আরও বলা হয়, ওই সফরে গিয়ে মোদি নাচ গান করেন বলে অ্যাপস্টেইনের দাবি। এসব নথি প্রকাশের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা, সমালোচনা ও জল্পনা শুরু হয়েছে। তবে অ্যাপস্টেইন সংক্রান্ত এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ থাকার দাবি পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয়। তিনি বলেন, এসব তথ্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলো প্রত্যাখ্যান করা উচিত। গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনের রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতি এবং মানবিক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি অনুষ্ঠিত এই বিক্ষোভে কয়েক হাজার ফিলিস্তিনপন্থী সমর্থক অংশ নেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা এবং গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড। সমাবেশ থেকে তারা অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা ও ত্রাণ প্রবেশের পথ সুগম করার জন্য বিশ্ব নেতাদের প্রতি জোর আহ্বান জানান। সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা মার্কিন প্রশাসনের বর্তমান ভূমিকার কড়া সমালোচনা করে বলেন, ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ইস্যুতে ব্যস্ত হয়ে গাজা সংকটকে পাশ কাটিয়ে যাচ্ছেন। এক বিক্ষোভকারী সংবাদ মাধ্যমকে বলেন, ট্রাম্প গাজা সংকট ভুলে গেলেও আমরা ভুলিনি। ফিলিস্তিনিদের অধিকার আদায় এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন ও সমর্থন অব্যাহত থাকবে। উল্লেখ্য, গাজায় দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় নিরসনে কার্যকর কোনো বৈশ্বিক পদক্ষেপ না আসায় লন্ডনের সাধারণ মানুষের মধ্যে এই ক্ষোভের সঞ্চার হয়েছে।